দর্শকবৃন্দ, আপনারা দেখুন, বাংলাদেশে স্বৈরাচারী দোসরদের গ্রেপ্তার করে রিমান্ডের নামে এবং কোর্টে হাজিরার নামে তাদের সাথে কি জামাই আদর করা হচ্ছে, তাদের সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে, যে ব্যবহার করা হচ্ছে, এটা নতুন একটি ইতিহাস। এটা জনগণের সাথে তামাশা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখন পাশে একটি স্লাইড আপনাদেরকে দেওয়া হয়েছে, যা স্বৈরাচার দোসর আমলে অন্যান্য দল জামাত ইসলাম, শিবির, বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীদের ধরে তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে হাজিরা করা হচ্ছে এবং তাদের পরিস্থিতি করুণ। অনেকে কোলে করে নেওয়া হচ্ছে, যারা হাঁটতে পারছে না, তাদের নির্যাতনের কারণে একটানা 53 দিন পর্যন্ত রিমান্ড দেওয়া হয়েছে। আর আজকে সেই স্বৈরাচারের দোসরদের ধরে তাদের সাথে যে আদর করা হচ্ছে, আপ্যায়ন করা হচ্ছে, সেটা এই শহীদদের সাথে তামাশা করা হচ্ছে। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছে আজকের প্রশ্ন, আপনারা যে বিষয়টি দেখছেন, যে বিষয়টি অনুধাবন করছেন, এটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ফিলিস্তিনের দিকে আগাচ্ছে, বাংলাদেশ বর্বরতার দিকে আগাচ্ছে, ব্যর্থ সরকার এবং তামাশা করছে জনগণকে নিয়ে। ভিডিওর শুরু থেকে আপনার একটি ভিডিও আপনাকে দেখিয়েছি। সে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন যত্ন নিয়ে যারা চলাফেরা করে, তাদের চেয়েও ভালো আপ্যায়ন আদর আপ্যায়নে আছেন বিগত সরকারের দোসর, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। তারা হাসতেছে, খেলতেছে এবং তাদের পোশাক পরিচ্ছদের অবস্থা দেখতে, তাদের বাহ্যিক দিক দেখলে মনে হয় বাড়িতে থাকলে এত ভালো তারা থাকতে পারতেন না। সম্মানিত ভিউয়ার্স, তামাশা করছে এই সরকার জনগণের সাথে, তামাশা করছে এই সরকার যারা যুদ্ধে নিহত হয়েছেন শহীদদের সাথে, তামাশা করছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জীবন দিয়েছেন, যারা এদেশের জন্য এই জীবনকে, এই বিলীনকে সবচেয়ে সর্বনিঃস্ব করে এই জীবনকে উৎসর্গ করেছেন, তাদের সাথে তামাশা করছে। দেশটা ফিলিস্তিনের দিকে আগাচ্ছে। কেন আগাচ্ছে বিস্তারিত কথাবার্তা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো। আপনার ভিডিও শুরু থেকে যে ভিডিওটি দেখেছেন কিঞ্চিত মাত্র, পরবর্তীতে একটি ভিডিও আপনার দেখাবো। এই জন্য দেখাচ্ছি যে আমরা একটু মিলিয়ে নিতে পারি বিগত দিনগুলোতে আল্লামা মামুনুল হক, জামাত নেতা সহ, শিবির নেতা সহ, বিএনপি নেতাদের সহ সকলকে কিভাবে আটক করা হয়েছে, তাদেরকে কিভাবে কোর্টে হাজির করা হয়েছে, আদালতে তোলা হয়েছে, তাদেরকে কিভাবে অপমানজনক অবস্থায় মানুষের সম্মুখীন তাদেরকে চিহ্ন বা চিত্র তুলে ধরা হয়েছে। আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ কেন ফিলিস্তিনের দিকে যাচ্ছে, আমি এই কথাটি খুব দ্রুতই আপনাদেরকে বিশ্লেষণ করব। আমি একটি কথা বলতে চাচ্ছি, সমন্বয়কদের কান্না শুরু হয়েছে এবং সমন্বয়কদের কান্নাতে আর কাজ হবে না। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলে রাখছি, কোনো সমন্বয়ক কাজ করতে পারবে না, তাদের কথার আর কোনো গুরুত্ববহ কাজ করবে না। আপনাদেরকে আরেকটি কথাও জানিয়ে রাখলাম, পদে পদে ব্যর্থতার কাজ আপনি দেখেছেন। সমন্বয়করা কেন ব্যর্থ হচ্ছে, বাংলাদেশ কেন অধপতনের দিকে যাচ্ছে, বাংলাদেশ কেন একটি বর্বরতার দিকে যাচ্ছে, বাংলাদেশ কেন আগামীর দিন ভবিষ্যতে কালো একটি অন্ধকারাচ্ছন্ন জীবন অতিবাহিত করতে যাচ্ছে, সময় অতিবাহিত করতে যাচ্ছে। আপনাদের কাছে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি আপনারা দেখবেন। আমি যেভাবে আপনাদেরকে জানাতে চাচ্ছি সেভাবে হয়তো বুঝতে পারবেন অনেকেই, অথবা কেউ বুঝতে নাও পারতে পারেন। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথম আলো এবং ডেইলি স্টার আরও শক্তিশালী হচ্ছে। কেন শক্তিশালী হচ্ছে? এবং তাদের শেখ হাসিনা থাকতে যে শক্তি ছিল তার চেয়ে বেশি শক্তি বর্তমানে পাচ্ছে, বা সে পাওয়ার দিকে তারা এগোচ্ছে। কেন এগোচ্ছে? তাদের হচ্ছে এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আছেন, তিনিও সহযোগিতা করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহযোগিতা করছেন, মোস্তফা সরোয়ার ফারুকী সহযোগিতা করছেন এবং আসিফ নজরুল তিনিও সহযোগিতা করছেন। সাথে সাথে বিএনপির সকল নেতাকর্মী তারা এর সহযোগিতা করছেন। আপনারা একটি ভিডিও গতকালকে দেখেছেন যে শামা ওয়ায়েদ সরাসরি শেখ হাসিনার সাথে, খুনি হাসিনার সাথে, খুনি ডাকাত হাসিনার সাথে কথা বলছে সরাসরি। এখনও পর্যন্ত তার সাথে কথোপকথন হয় ফোনে। আমি একটি বিষয় আপনাদেরকে উল্লেখযোগ্য মনে করছি, যে বিষয়টি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা দেশ থেকে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে বিস্তারিত আলোচনা আমি এখনই করছি। পালিয়ে যাওয়ার একটা উপক্রম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি উপান্তরে, মানে আপনি জানেন যে ফুল বাগানে যদি হুতুম পেঁচা ঢোকে ফুলের 12 বেজেই যায়। তো একটি বাগানে যে উপদেষ্টা আছে, উপদেষ্টা হয়তো 4 জন বিশিষ্ট উপদেষ্টা ভালো আছে, যেমন প্রধান উপদেষ্টা আছে, ছাত্র আছে 2 জন 3 জন, তারা হয়তো একটু ভালো আছে, তারা এখনও পর্যন্ত দেশ চালানোর ক্যাপাসিটি রাখে না, কিন্তু তারা ইমান নিয়ে আছেন, বিশ্বাস নিয়ে আছেন, ভালোবাসা নিয়ে আছেন, দেশের সার্বভৌমত্বকে নিয়ে আছেন। কিন্তু প্রত্যেকটি উপদেষ্টা দেশের জন্য দেশের ক্ষতিকর পয়জন হয়ে দাঁড়িয়েছে। শুধু উপদেষ্টা না, প্রধান উপদেষ্টার প্রেস সচিবও তিনি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। স্বাধীনতার সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান, এই মুহূর্তে নামতে হবে আপনাকে আমাকে। খুব দ্রুত বিএনপি এবং জামাত ইসলাম আবারও ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামার চিন্তাভাবনা করবে এবং সেই সিদ্ধান্ত আপনারা অচিরেই দেখতে পাবেন। এ কথাটি বলছি, প্রধান উপদেষ্টা তো দেশ ছেড়ে চলে গেলে তার কোনো সমস্যা নেই। আপনি কোথায় যাবেন?
আপনি মামলা খাবেন, আপনি ফাঁসিতে ঝুলবেন, আপনি কাস্টডিতে যাবেন, আপনি কি করবেন, আপনার পরিস্থিতি কী হবে, কেন হবে, এই কারণগুলো আমি বিস্তারিত কিছু করে মধ্যে বলবো। মিডিয়ারা হাসিনার সাথেই আছে। আমি আরেকটি জিনিস উল্লেখ করেছি বা নোট করেছি আপনাদেরকে, মিডিয়ারা হাসিনার সাথে আছে। কেমন আছে? প্রথম আলো, ডেইলি স্টার, আমার এই সরি এটা হচ্ছে চ্যানেল 24, 71 টিভি, সময় টিভি, বাট আরও যা টিভিগুলো আছে, যারা চ্যানেল আছে হাবিজাবি বিভিন্ন রকমের, তারা শেখ হাসিনার মদতপুষ্ট বা শেখ হাসিনা পালিত লালিত যে মিডিয়া আছে, তারা এখনও তো সমস্যায় পড়েছে, বাটে পড়ে কথা বলছে, কিন্তু তারা শেখ হাসিনার পক্ষে এখনও আছে। কখন সুযোগ পাচ্ছে তখনই তারা নিউজ করছে, এবং তাদের হেডলাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কার পক্ষে তারা কথা বলছে। আরেকটি বিষয় হচ্ছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত। কেন হবে? জামাত ইসলামী ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? শিবির কেন ক্ষতিগ্রস্ত হবে? আপনাদেরকে একটি কথা বলে রাখি, জামাত ইসলামী ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে তাদের উদারতা, ভালোবাসা, নম্রতা এবং ইনসাফের কারণে। কারণ আপনি যখন উগ্র না হবেন, আপনি যখন নরম হবেন, আপনি যখন অমায়িক হবেন, তখন আপনি বিপদগ্রস্তের মধ্যে পড়বেন। এটা যুগে যুগে এই সিস্টেমগুলো আছে, এবং সবচেয়ে বেশি বিগত 16 বছরের নিপীড়ন, নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছেন জামাত ইসলামী এবং শিবির। আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই একটি চিত্র দেখছেন যে বিগত সময়গুলোতে কিভাবে তাদেরকে কোর্টে আনা হতো, আর বর্তমান সময় কিভাবে তাদেরকে কোর্টে আনা হচ্ছে। বাড়ির চেয়ে, শ্বশুর বাড়ির চেয়ে শান্তিতে আছে তারা রিমান্ডে। আমরা একটি জিনিস বুঝতেছি না, কেন এই তামাশা জনগণের সাথে করা হচ্ছে, কেন এই তামাশা মানুষের সাথে করা হচ্ছে, শহীদের সাথে করা হচ্ছে, মুগ্ধর সাথে করা হচ্ছে, আবু সাইদের সাথে করা হচ্ছে। 2100 বেশি যাদেরকে জীবন দিয়েছে এই সার্বভৌমত্বের জন্য, তাদের সাথে এই তামাশা কেন? আরেকটি কথা বলছি, আওয়ামী রূপ হবে দৈত্য দানবের ন্যায়, অথবা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ কেন দৈত্য দানবের মতো? তাদের তো হাতছাড়া হয়ে গেছে, বর্তমান সময়ের তাদের ক্ষমতা, তাদের সব কিছু হাতছাড়া হয়ে গেছে। এবং তারা যখন আবার ফিরে আসবে, যখন সুযোগ পাবে, তখন দেশে গৃহযুদ্ধের দিকে যাবে। দেশের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষ, শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা, সকলেই বিপদের মধ্যে 24 ঘন্টা পতিত থাকবে, এবং মৃত্যু হবে সকল প্রতিদিনের নিত্যসঙ্গী। আমি আরেকটি কথা বলছি, মৃত্যু হবে প্রতিদিনের নিত্যসঙ্গী, মানে সেটা এমন গ্রহণযোগ্য পাবে, এত মৃত্যুর হার বেড়ে যাবে, মানে তারা খুন করতে বাধ্য হবে মানুষকে, মানে তাদের কাজই হবে এটা, পেশা হবে এটা। এখন তো যেভাবে করেছিল বিগত 17 বছর, তার চেয়ে 10 গুণ বেশি হিংস্র হয়ে আওয়ামী লীগ এদেশে বসবাস করবে। আপনারা জেনে রাখুন, যদি এই সুযোগটি পায়। আমরা আরেকটি জিনিস বলতে পারি, আসিফ নজরুল তাদেরকে পালাতে সহযোগিতা করছেন। কাদেরকে? দেশের একজন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের পালিয়ে যাচ্ছে, ধরতে পারছে না। প্রত্যেকটি দানব পালিয়ে যাচ্ছে, ধরতে পারছে না। বিগত সরকারের দোসর যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাঘব বোয়াল ছিলেন, দেশের পয়জন ছিলেন, দেশের ক্ষতিকর আবর্জনা ছিলেন, তাদেরকে ধরে নাই। তাদেরকে আরও সুযোগ করে দিয়েছে। ক্যান্টনমেন্টে 500-600 মানুষ এসেছে, তাদেরকে সরিয়ে যেতে বাধ্য করেছে বা তাদেরকে সরিয়ে দিয়েছে। আপনি কাকে নিয়ে বিচার করবেন? কাদেরকে নিয়ে বিচার করবেন? বিচার তো হচ্ছে না, তামাশা হচ্ছে। শুধু যেটা না করলে নয়, যেটা করতে হয়, কিছু দেখাতে হয় চিম্পিতি অর্জনের জন্য, সেটার জন্য এই কাজগুলো করছে। সুতরাং দেশের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা, এই মানুষের ব্যর্থতা, এবং যারা সমন্বয়ক ছিলেন, যারা ছাত্র জনতা ছিলেন, অভ্যুত্থান ঘটিয়েছেন, তাদের বিপদের সীমা থাকবে না। এই সীমা অতিক্রম করে ফেলবে, বা তাদের কথা এখনই তো গ্রান্টেড হচ্ছে না বা গ্রহণযোগ্য হচ্ছে না, আগামীতে প্রত্যেকটি কথা কোনো প্রকার কর্ণপাত করবে না। আপনাদের কাছে আরেকটি জিনিস বলেই রাখলাম, যে সমন্বয়করা বিপদে পড়বে, বাংলাদেশে যারা বিপদে বিগত বছর ছিলেন, তাদের চেয়ে 10 গুণ বিপদে সমন্বয়করা পড়বে না। শুধু তারা পড়বে, তাদের আত্মীয়স্বজনরা পড়বে, তাদের পিতামাতা পড়বে, তাদের ঘর বাড়ি জায়গা জমি দখল সব কিছুকে বিপন্নময় অবস্থায় জীবনযাপন করতে হবে। আগামীতে সেই দিন, সেই অবস্থা বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে। কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনি দেখলেই নিজের ব্রেনটিক দিয়েই বা গবেষণা করলে আপনি বুঝতে পারবেন এই সরকার ব্যর্থ, এবং সকলকে ব্যর্থ করার জন্য কিছু উপদেষ্টা আছে, তারা উঠে পড়ে লেগে গেছে, এবং তারা ভারতের রর কাছ থেকে কোটি কোটি রুপি খাচ্ছেন এবং ডলার খাচ্ছেন, যারা বাংলাদেশে গাড়ি বাড়ি উচ্চ বিলাসিতা সকল কিছু করে ফেলতেছে, কিন্তু তাদের দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা নেই, তাদের স্বার্থের প্রতি তারা ব্যস্ত হয়ে আছেন, জন আকাঙ্ক্ষার প্রতি কেন এই নেই। কারণ বাংলাদেশের রাজনীতি যদি গণতন্ত্র হয়ে থাকে, তাহলে গণতন্ত্র হবে একমাত্র জনগণের জন্য, রাজনীতির জন্য জনগণ নয়, জনগণের জন্য রাজনীতি। আমরা একটি কথা আমরা বলতে চাই বা শুনতে চাই, এবং দেশের মানুষ বিপন্নতার দিকে যাচ্ছে, দেশের মানুষ হাঙ্গামার দিকে যাচ্ছে। এই দেশটাকে আজকে 4 মাস হয়ে গেল, দেশের দ্রব্যমূল্য এখনও কেন গতিশীল হলো না? দ্রব্যমূল্য কেন এখনও স্থিতিশীল হলো না? কেন মানুষের এই নাবিশ্বাস উঠছে? শেখ হাসিনা যাই করুক, তারা তো দ্রব্যমূল্যকে কমিয়ে রাখার চেষ্টা করেছে, সেটা মানুষের সিম্পিতি অর্জন করার জন্য। দেশের ব্যাংকিং খাত চাঙ্গা হচ্ছে, দেশের ব্যাংক এলসি খুলছে, দেশের সাধারণ ভোক্তা মানুষ যারা দিন আনে দিন খায়, প্রতিদিন মজুরি করে, ন্যূনতম তারা শ্রমজীবী আয় করে, তাদের নাবিশ্বাস উঠছে কেন? এইটার দিকে কেন খেয়াল নেই? এই দেশের প্রত্যেকটি শহীদকে 5 লাখ করে টাকা দিতে চেয়েছিলেন, 10 লাখ করে টাকা দিতে চেয়েছিলেন, এমনকি 35 লক্ষ টাকার অঙ্গীকার করেছিলেন। তাদের কথা তো ভুলেই গিয়েছে, তাদের নাম বলতেই ভুলে গিয়েছে।
তারা যে শহীদ হয়েছে, এই শহীদ বলাটা এখন আর ভালো মনে করছে না, বা এটা বলা সমীচীন মনে করছে না এই উপদেষ্টা পরিষদ, আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টারা এখন এই কথা বলতে চাচ্ছে না। আর যারা সমন্বয়ক ছিলেন, জুলাই ফাউন্ডেশন করেছিলেন, তারা এখন তাদের ফোনই ধরছে না। যারা শহীদ হয়েছেন, যারা স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের ফোনও রিসিভ করার সুযোগ পাচ্ছে না। তারা কেন পাচ্ছে না? বিলাসিতার দিকে জীবনযাপনের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, কিন্তু দেশের পরিবর্তনের দিকে কোনো উন্নতি নাই, জিরো টলারেন্স। আমি আপনাদেরকে এই কথাই বলছি যে দেশটাকে একটি তামাশার অবস্থায় চলে গেছে, দেশটা একটি দুর্বৃত্তায়নের হাতে চলে গেছেন, দেশটা শিয়ালের হাত থেকে বাঘের হাতে চলে গেল নাকি, এটাকে আপনাকে আমাকে ভাবতে হবে, আপনাকে আমাকে বুঝতে হবে। ভারতের র শুধু টাকা দিয়ে কিনে নাই, ভারতের র এ দেশটাকে সাকনির মতো করে এরকম ওয়েব ক্যামের মতন ধরে রাখছে। কাকে ধরলে দেশটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে, কাকে টাকা দিলে এদেশের পরিবর্তন করবে। আজকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে চাচ্ছে না কেন? কেন করতে চাচ্ছে না? আপনাদেরকে প্রত্যেকটি জিনিস মাথা আনতে হবে, বুঝতে হবে। আপনি আমি নিরাপদ নয়, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, দেশের অবস্থা পরিণতির দিকে এবং দেশের পরিস্থিতি ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন। আগামীর দিনগুলোর দিকে তাকিয়ে দেখেন, গবেষণা করুন। দেশটা একটি তামাশার ক্ষমতা, তামাশার রাজনীতি, জনগণকে আইওয়াশ করে চলছে যারা, আজকে তাদের পরিস্থিতি দেখুন। আগামীর বিগত দিনে আমরা মির্জাফরের কথা শুনেছি, আর বর্তমান মির্জাফর প্রত্যেকটি ডালে ডালে বসে গেছেন। এই মির্জাফরকে যতদিন পর্যন্ত আপনি পরিবর্তন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশ হুমকির মুখে পড়ে আছেন। সেনাপ্রধানের সাথে এই যে বিক্রম মিস্ত্রি কের বৈঠক করলো এবং সেটা কেন করলো, সেটার ব্যাপারে কেউ কথা বলেছেন? কোনো মিডিয়াই জানে না সেনাপ্রধানের সাথে বিক্রম মির্চি কথা বলেছেন গোপন বৈঠকে সেনানিবাসে, এবং রাষ্ট্রপতির স্ব-ইন্ধনে এই কাজটি করেছেন। আজকে আপনি অবাক হয়ে যাবেন, কোনো মিডিয়া এই বিষয়টি জানে না। শুধুমাত্র সমকালের একটি পত্রিকাতে ছোট্ট একটি নিউজ করেছিলেন, যার কারণে আমরা জানতে পেরেছি। কালের কণ্ঠ করেছে, ইনকলাব করেছে, এভাবে পরবর্তীতে নিউজ করেছে। সেনাবাহিনীর সাথে কথা বলেছেন বিক্রম মিস্ত্রি। শেখ হাসিনা কি ঘটক পাঠিয়েছেন? শেখ হাসিনার কথাই কি এই সেনাবাহিনী চলে? এখনও পর্যন্ত সেনাবাহিনী শেখ হাসিনার সাথে কথা বলে, এখনও পর্যন্ত প্রতিদিন এই রাষ্ট্রপতি সেনাবাহিনীর সাথে কথা বলে, এখনও পর্যন্ত বিএনপির অনেক নেতা মানে আপনার শেখ হাসিনার সাথে কথা বলে। দেশটা কোন দিকে নিয়ে যাবেন আপনি? কাদেরকে ভালোবাসবেন, কাদেরকে ভালোবাসবেন? এ দেশের সার্বভৌমত্ব কেন হুমকির মুখে, আপনাকে বিশ্লেষণ করতে হবে। আসুন, দেশের প্রত্যেকটি পরিস্থিতিকে মোকাবেলার জন্য আপনি আমি ঐক্যবদ্ধভাবে যদি নেমে না আসেন, আপনি আমি সকল জায়গা থেকে যদি কথা না বলেন, আপনার পরিস্থিতির পরিবর্তনের জন্য, আপনার দেশকে পরিবর্তনের জন্য আমরা সকলে যদি ঐক্যবদ্ধ না হয়, এ দেশটা সর্বক্ষণ হুমকির মুখে প্রতিনিয়ত এগোচ্ছে, প্রতিনিয়ত ধাপিত হচ্ছে। আপনার অবশ্যই আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।